সবাইকে আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। গত কয়েকদিনের মতো বুধবার সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। এ সময় তেল না পেয়ে ভোগান্তি ও হতাশার কথা জানান চালকরা। তারা বলছেন, একের পর এক পাম্পে ঘুরেও তেল মিলছে না, যেখানে পাচ্ছেন সেখানেও দীর্ঘ লাইন। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় গ্রাহক ভোগান্তি হচ্ছে। ডিপো থেকে যতটুকু তেল আসছে তাতে কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। 12টা 1টার দিকে আমার গাড়ি আসবে, গাড়ি আসলে আমি তেল বিক্রি করে শুরু করে দিব। চাহিদা আসলে আমরা পুরো করতে পারতেছি না। প্রতিদিনই গাড়ির তেল দিচ্ছে, আমাদের প্রতিদিন দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে তেলটা। আমাদেরকে একটা পাম্পের সামনে নির্দিষ্টভাবে লিখে রাখতে হবে এতটা থেকে এতটা তেলটা পাবেন, তাহলে আমরা সারাদিন এসে বসে থাকবো না। সিন্ডিকেট, কালোবাজারি এগুলো তো বেড়ে গেছে আর বেশি। দেখা যাচ্ছে আমার প্রয়োজন আছে 10 লিটার, আমি 100 লিটার নিয়ে গিয়ে বাসায় রেখে দিচ্ছি। না, আমি সকাল 8টার সময় আসছি, এখন পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করতে। 12টার পরেই আমি এখান দাঁড়া থাকবো। 12টা যদি নাগাদ বসে থাকে, যদি তেল পাই তেল নিয়ে যাবো, নাহলে আবার এখানেই বসে থাকতে হবে আমার। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলছি তার সাথে। অ্যানি, সকাল থেকে তো বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আপনি ঘুরে দেখেছেন, তো তেল নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে, এবং জনগণের মাঝে ভোগান্তির মাত্রা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু জনগণের মাঝে এই ভোগান্তি চলে আসছেন। বিশেষ করে যারা অফিসগামী আছেন, রাইড শেয়ার যারা করেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশন আছে যেখানে ঘুরে এসেছি। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন আছে যেটি চালু রয়েছে এবং তেল সরবরাহ চলছে। তো ফিলিং স্টেশন, আমি এই মুহূর্তে আছি বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানকার যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সাথে এই বিষয়ে আসলে কথা বলবো যে তারা তেল কীরকম সরবরাহ পাচ্ছেন এবং যারা গ্রাহক আসছেন তাদেরকে কতটুকু দিতে পারছেন। জি, চাহিদা মতো কি তেল পাচ্ছেন? আমরা প্রতিদিন যে পরিমাণ তেল পাচ্ছি, এটি পুরোটাই আমরা গ্রাহকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট ফিলিং স্টেশনটা সেই সকাল 6টা থেকে সারাদিন এবং সারা রাতের জন্য খোলা থাকছে। তো আমাদের এখানে যে কোনো ধরনেরই গাড়ি আসুক, ট্রাক, আপনার মাইক্রোবাস, কার, সিডান কারগুলো, এগুলো সকলকে আমরা সমপরিমাণ ফুল ট্যাঙ্কি দিতে পারছি। কোনো ঝামেলা হয়েছে যে তেল আসে নাই, যারা আছেন তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন, এরকম কি কিছু হয়েছে? না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বাট লাইনটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেক বড় একটা লাইন। বাট আমরা সকলকে আশ্বস্ত করতে চাই, যে এখানে তেল নিতে আসবে সে তেলটা পাবে। যে কোনো উপায় হোক আমরা তাদেরকে তেল দিচ্ছি, কাউকে ফেরত দিচ্ছি না। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে এই ফিলিং স্টেশনে আমরাও কথা বলেছি, যারা এসেছেন, যারা লাইনে আছেন তাদের সাথে কথা বলেছি। কেউ ফজরের নামাজ পড়ে এসেছেন, ভোরের আসলে আলো ফোটার আগেই তারা লাইন ধরে আছেন। কেউ 2 ঘন্টায়, 3 ঘন্টা, কেউ বা 5টা থেকে লাইনে আছেন। যারা গাড়ি চালক আছেন, মোটরসাইকেল চালক যারা আছেন, তারা বলেছেন যে এই ফিলিং স্টেশনে আসলে অন্তত তারা নিশ্চিন্তে থাকেন যে বেশি সময় লাগলেও তারা একটা পর্যায়ে গিয়ে তেল নিতে পারবেন। আর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি যে তেজগাঁ আছে, 7 রাস্তা আছে, মহাখালী এবং গুলশান বাড্ডার ওই দিকে আমরা দেখেছি যে উত্তরা বনশ্রীর ওই দিকে বেশিরভাগ, বলতে গেলে 80% পেট্রোল পাম্প আছে যেখান থেকে তারা তেল দিচ্ছেন না। মোটরসাইকেল চালক যারা আছেন তারা বলছেন যে ফিলিং স্টেশনের যারা আছেন তাদের আসলে গাফিলতির কারণে তারা তেল পাচ্ছে না। তারা ধারণা করছেন তারা হয়তো তেল মজুত করে রাখছেন অবৈধভাবে। কিন্তু ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যে কথা বলেছে, তারা বলেছেন যে আসলে ফিলিং স্টেশনে কখনো তেল মজুত করে রাখা সম্ভব না। তারা ডিপো থেকে যতটুকু তেল পান সেই তেল পাওয়ার সাপেক্ষেই তারা দিতে পারেন, গ্রাহক যারা এসেছেন তাদের দিতে পারেন। আবার অনেক ফিলিং স্টেশনে এসে আমরা কথা বলেছি যে তারা তাদের চাহিদা যতটুকু তার চেয়ে অনেক কম তেল পাচ্ছেন এবং কোনো ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল কোনো সরবরাহই আমরা দেখতে পাইনি। আমরা বলতে পারি যে একরকম পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে সেই সব যে পেট্রোল পাম্পগুলো আছে, সেই পেট্রোল পাম্প। তো রাজধানীর বেশিরভাগ জায়গায় দীর্ঘ সারি আমরা দেখেছি পেট্রোল পাম্পে অনেকে আছেন না জেনে লাইনে দাঁড়িয়ে থাকেন। আসলে তারা জানেন না কখন থেকে তেল সরবরাহ করা হবে। তারা বলেছেন যে যদি তাদেরকে জানিয়ে দেওয়া হয় 1টা বা 2টা বা যখন সময় হোক তখন থেকে তারা লাইনে দাঁড়াতে পারবেন, তাহলে তাদের ভোগান্তিটাও কমে যাবে।
তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন দিলশাদ অ্যানি। দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করে রাখা পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা অন্তত 5,375 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ফারাবি ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এছাড়া ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে মোট 1,50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা 9,100 লিটার ডিজেল জব্দ করা হয়। 24-এর গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই কার্যক্রম চলবে। পরে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধেও হবে সাক্ষ্য গ্রহণ। এসব মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা সহ মোট 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর পুষ্টির ঘাটতি রয়েছে তাদের ঝুঁকি বেশি। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময় মতো টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 1 থেকে 5 বছর বয়সীদের জনসমাগমের বাইরে রাখার কথা বলছেন তারা। হাম নিয়ে আলোচনা এখন সর্বত্র। হামে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে 22 শিশু। কেন এই সংক্রমণ ছড়ালো, কোন কোন জেলায় বেশি, কী বা এর প্রতিকার, এসব বিষয় জানতে আমরা কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। জ্বর দিয়ে শুরু হয়। দ্বিতীয় হচ্ছে যে তার চোখে মনে হচ্ছে যে কনজাংটিভাইটিসের মতো, চোখ উঠার মতো, কিন্তু অত পিছুটি হয় না, কিন্তু চোখটা লালচে একটা কনজাংটিভাইটিস। নাক দিয়ে পানি পড়া, এটাকে আমরা বলি করিজা। হালকা কাশি, এর পরে কিন্তু র্যাশ হয়। চিকিৎসকরা জানান, হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা যাচ্ছে তাদের নিউমোনিয়া সহ নানা জটিলতা থাকছে। অতিরিক্ত সংক্রমণের কারণ হিসেবে তারা বলেন, এ ধরনের রোগীকে আলাদা করে রাখার নিয়ম থাকলেও সবসময় তা সম্ভব হচ্ছে না। কমপ্লিকেশন বা জটিলতা হচ্ছে নিউমোনিয়া, 2 নাম্বার কথা হচ্ছে ডায়রিয়া, 3 নাম্বার কথা হচ্ছে এনকেফালাইটিস বলে, ব্রেনে চলে যায়। কিন্তু ইমিডিয়েট যে মৃত্যু হচ্ছে তার বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের এই নিউমোনিয়া। হামে আক্রান্ত শিশুকে নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে আমরা যদি দেখি হামের সাথে ডায়রিয়া হচ্ছে অথবা খুব বেশি বমি করলে বা একটু খিঁচুনি হলো, তখন আমরা ভাববো যে ব্রেনে কোনো ইনফেকশন হয়েছে বা ব্রেনে ঝিল্লিতে ইনফেকশন হয়েছে, তখন অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং তখনই নিয়ারেস্ট ডক্টরের কাছে আপনার যেতে হবে। চিকিৎসাটা বেশিরভাগই সাপোর্টিভ, জ্বরটা কমানোর একটা ব্যবস্থা করতে হবে। অসুস্থ হইলেই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে সেখানে সে পর্যাপ্ত সে শরীরে তার খাদ্য এবং পুষ্টি যদি না যায় তাহলে সে খাদ্য পুষ্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি রোগ অন্য কোনো সিমটম নাও থাকে তাহলে এই 2টা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্ট দিতে হবে। হামের সংক্রমণ প্রতিরোধের জন্য 9 থেকে 15 মাস বয়সী সকল শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 2টি এমআর ডোজের টিকা দেওয়া হচ্ছে। তবে গত বছর অনুষ্ঠিত হয়নি বিশেষ ক্যাম্পেইন, ফলে এই সমস্যার সৃষ্টি। টিকার যে ঘাটতি, আসলে এটা অবশ্যম্ভাবী হয়ে গেছে যে এরকম হামের সংক্রমণ ঘটবে। যাদের বয়স 9 মাসের কম, অর্থাৎ যারা এখনও হামের টিকার যোগ্য না, তারা পুরোটাই ঝুঁকিপূর্ণ। হামের প্রকোপ ঠেকাতে টিকার জন্য এরই মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দ্রুতই এই প্রতিষেধক আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে হামের লক্ষণ নিয়ে 21 শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়। দর্শক, এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, হাসপাতালটিতে এখন পর্যন্ত কতজন শিশু ভর্তি রয়েছে এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আসলে?
ময়মনসিংহ অঞ্চলে কিন্তু উদ্বেগজনক হারে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে 10 জন 15 জন 20 জন করে ভর্তি হচ্ছে। গত 2 সপ্তাহ মধ্যে কিন্তু এই প্রকোপটি সবচেয়ে বেশি বেড়েছে। এজন্য আমরা যেটি দেখেছিলাম যে শিশু ওয়ার্ডে মূলত এই হামের চিকিৎসাটা দেওয়া হতো, কিন্তু রোগীর চাপ বাড়তির কারণে কিন্তু গতকালকে থেকে একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হাসপাতালের নতুন ভবনের 8ম তলায়। এখানে বর্তমানে 64 জন শিশু চিকিৎসাধীন আছে, যাদের অধিকাংশেরই বয়স 2 বছরের কম। 1 থেকে বয়সী শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে এই হামে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যারা টিকা দেয়নি সেই ধরনের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, তাদের ঝুঁকিটাও সবচেয়ে বেশি। বর্তমানে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা এখন পর্যন্ত ওইরকম জরুরি অবস্থা বা সংকটাপন্ন অবস্থা তৈরি হয়নি। তবে চিকিৎসকরা বলছেন যে সকল শিশুর অন্যান্য কমপ্লিকেশন রয়েছে, বিশেষ করে নিউমোনিয়া বা অন্য জটিলতা রয়েছে, বা যে সকল শিশুর অপুষ্টি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটিলতা রয়েছে এবং তাদের চিকিৎসা নিয়ে তারা যথেষ্ট পরিমাণ চিকিৎসা দিচ্ছে। তবে তাদেরকে নিয়ে কিছুটা শঙ্কা তারা প্রকাশ করেছেন এবং চিকিৎসকরা বলছেন যে সাধারণ রোগীদের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চান যে আসলে হাম কোনো লক্ষণ দেখা দিলে, বিশেষ করে চোখ লাল হওয়া বা শরীরে রেশ হওয়া, জ্বর ওঠা, এই ধরনের লক্ষণ দেখা দিলে শিশুকে যেন আইসোলেশনে রাখা হয় এবং দ্রুত যাতে হাসপাতালে নিয়ে আসা হয়, সেই পরামর্শটি কিন্তু চিকিৎসক আমাদের মাধ্যমে রোগী বা রোগীর স্বজনদেরকে দিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই কিন্তু তারা 3টি বিশেষ মেডিকেল টিম গঠন করেছেন এবং এই টিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং হাসপাতাল থেকে সর্বোচ্চ সেবাটি তারা নিশ্চিত করার জন্য কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন এবং যে সকল সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কর্তৃপক্ষ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ে জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন যে হারে হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে সেই অনুযায়ী তাদের যে সাপোর্ট সেটি এখন এই মুহূর্তে দিতে পারছেন, তবে এটি অব্যাহত থাকলে কিন্তু তাদের আরও কিছু লজিস্টিক সাপোর্ট লাগবে এবং সেই বিষয়ে তারা কিন্তু মিনিস্ট্রিতে চাহিদা পাঠিয়েছেন এবং হাসপাতাল থেকে বলা হয়েছে যে হাম প্রতিরোধে তারা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করছেন। নজাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের হামের সর্বশেষ অবস্থা। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। নীলফামারীতে তিস্তার বুকে জেগে ওঠা চরে গম, ভুট্টা, সরিষা, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বাদাম, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন তারা। 3 মাস আগেও তিস্তা নদীতে ছিল অথই পানি, এখন সেই নদীর বুকে সবুজের সমারোহ। প্রতি বছর বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢলে নদীর 2 ধারে তৈরি হয় বিস্তীর্ণ বালুচর, আর সেই বালুচরকে কাজে লাগিয়ে নানা ধরনের ফসল ফলাচ্ছেন নদীপাড়ের কৃষকেরা। নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার 11টি চরে কৃষকেরা চাষ করছেন গম, ভুট্টা, সরিষা, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বাদাম, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন ফসল। আলু, আবার এই যে গম আছে, পেঁয়াজের দানা ফেলাইছে, সরিষা ফেলানো হয়েছে জায়গায় জায়গায়, তো মোটামুটি ভালোই হয়েছে। ভুট্টা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে কালাজিরা আছে, ধনিয়া আছে, নানান ফসল আবাদ হয়, গুঁড়া ফসল সব আবাদ হয়। বর্ষায় তো কোনো আবাদ হয় না, নদী শুকাইলে এই মাসে মনে করেন যে কিছু কিছু আবাদ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে এসব চরে উৎপাদিত ফসলের বাজার মূল্য শত কোটি টাকার কাছাকাছি। আমরা আশা করছি যে এখান থেকে আমরা সমস্ত কৃষকরা বেশ ভালো পরিমাণে একটা আর্থিকভাবে লাভবান হতে পারবে। সেই সাথে আমাদের যেসব উচ্চ মূল্যের ফসল আছে, বিশেষ করে গম এবং ভুট্টা এবং সরিষা এবং সেই সাথে হলো মশলা জাতীয় বেশ পেঁয়াজ, রসুনও আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে তারা খুব ভালোভাবে আবাদ করছে। আমরা আশা করছি যে প্রায় 100 কোটি টাকার মতন কৃষকরা তাদের ঘরে নিয়ে যেতে পারবে। তিস্তা নদীর সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে চরাঞ্চলে চাষাবাদ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারবেন চরাঞ্চলের কৃষকেরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজটি পরিচিতি পেয়েছে সাইকেল বালিকাদের বিদ্যালয় নামে। প্রতিষ্ঠানটির অন্তত 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করে। রোদ, বৃষ্টি কিংবা শীতের কুয়াশা কোনো কিছুতেই আটকাতে পারে না এই সাইকেল বালিকাদের। দল বেঁধে তারা ছুটে চলে, মাঠ, ঘাট আর প্রত্যন্ত গ্রামের রাস্তা পেরিয়ে ঠিক সময়ে পৌঁছে যায় স্কুলে।
আমি যখন তারাকান্দি বাজার দিয়ে আমি বাড়িতে যেতাম তখন দেখতাম চরটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে অনেক শিক্ষার্থীরা স্কুলে যেত। তোরা যখন বান্ধবীরা একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হই সাইকেল দিয়ে, তখন মনে হয় যেন ছোটখাটো একটা উৎসব শুরু হয়ে গেছে। এখন অনেকেই বলে সাইকেল বালিকারা যাচ্ছি, যা শুনে আমাদের অনেক ভালো অনুভূতি হয়। আমার কাছে সাইকেল মানে স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং লড়াইয়ের শক্তি। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের। গল্পের শুরু আজ থেকে 27 বছর আগে। এই গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাবিহা ফেরদৌস কলি নিজ বাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার সাইকেলে চড়ে পাকুন্দিয়ার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজে যেতেন। তাকে অনুসরণ করেই শত শত ছাত্রী আজ বেছে নিয়েছে সাইকেল। আমার খুব ভালো লাগে যখন দেখি যে এখন শত শত মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, তারা এখন বেশ সাহসী হচ্ছে, সমাজ চেঞ্জ হচ্ছে। আমি একজন অভিভাবক হিসাবে গর্ববোধ করি যে আমার বাচ্চা এখানে সাইকেল দিয়ে আসে। সাইকেলটা তো একটা ব্যায়ামও হচ্ছে। সাইক্লিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষকরা। সাইকেল তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, এটা তাদের মানসিক এবং চারিত্রিক গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। সাইকেল চালিয়ে মেয়েরা স্কুলে আসায় তাদের সময়ও বাড়ছে, পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, রাস্তা চলার ক্ষেত্রে নিরাপত্তাও বৃদ্ধি পাচ্ছে। নারী শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ে সুনাম রয়েছে, আর সাইক্লিং মেয়েদের শক্তি ও অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। অধিকাংশ শিক্ষার্থীরা রাস্তাঘাটের বেহাল দশা থাকার কারণে সাইকেলই তারা চালিয়ে আসে। সাইকেলই তাদের এখন শক্তি এবং এটাই হলো এখন তাদের অনুপ্রেরণা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 600 শিক্ষার্থী রয়েছে, যাদের বেশিরভাগই সাইকেলে বিদ্যালয়ে আসা যাওয়া করে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ৩,২৬৬ টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,47,977 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস। বর্ধিত দাম অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 2,36,721 টাকা, 18 ক্যারেটের 2,02,895 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,65,279 টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, চুক্তি হোক বা না হোক আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময়ের মধ্যে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সময়সীমার কথা জানান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের ইস্পাহান প্রদেশের আরেকটি ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় অঞ্চলে হামলা চালাচ্ছে তেহরান। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।